এরপর আকাশ ওয়াশরুমে যেতে যেতে আবারও শক্ত গলায় বলে, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করতে আসলে ওর দুগাল থাপড়ে লাল করে দিব আমি, দেখিস। অরুণ হেসে বলে, মেয়েটার চেয়ে তোর গলার লাল হওয়া এখন বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে বলে, আর তোর পাছা লাল হওয়ার জন্য আরো বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে। তুই আমার ফর্সা পা দেখে নিলি? এসব আমার বইয়ের হক। আকাশ বিরক্ত হলো, রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা করব তোকে। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। অরুণ অসহায় কণ্ঠে আওড়ালো। আজ আমার পা ফর্সা বলে। প্রায় মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাভার থেকে অ্যাশ কালারের একটা ব্লেজার বের করে গায়ে জড়িয়ে নেয়। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। মাথায় পানি ঢেলে মাথাটা মনে হয় ঠান্ডা হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আসমানি নাওনের ঘরে যায়। ভদ্রমহিলা বিছানায় শুয়েছিল। আকাশ এদিকে গিয়ে মৃদু স্বরে ডাকে, মা। আসমানি নাওন চোখ বুজে রেখে উত্তর দেয়। বলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, কাজে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আসমানি নাওন চোখ মেলে বলে, আমার মনে হয় তোমার ভদ্রতা সভ্যতা সব হারায় গেছে। আমার খোঁজ নিয়া সেসবের কিছু প্রমাণ করার দরকার নাই। আকাশ চুপ থাকলো। এরপর গম্ভীর গলায় বলে, মা হয়ে ছেলের মতামতের ইম্পর্টেন্সই না দিলে ছেলের ভদ্রতা সভ্যতা হারানো দোষের কিছু না। আসছি, বাই। কথাটা বলে আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো টেবিলের এক কোণায় সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটির সামনে অরুণ দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে বলে, শোন সুইটি, আমি বাইরে ঘুরতে যাচ্ছি, বুঝলে? তোমার জন্য অনেক কিছু আনবো, বুঝলে? তোমার কি পছন্দ বলে ফেলো তো আমাকে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বলে, এই যে টাইপ করে লেখো, তাহলে আমি বুঝবো। সন্ধ্যা বিব্রত বোধ করে, মাথা নেড়ে জানায় তার কিছু লাগবে না। অরুণ মন খারাপ করে বলে, ওকে ওকে, আমারই পছন্দ তোমার পছন্দ হবে। এবার হাসো তো সুইটি। ডান হাতে 2 আঙুল ইশারায় দেখিয়ে বলে। স্মাইল। সন্ধ্যা না চাইতেও একটু হাসলো। অরুণকে দেখে সৌম্য ভাইয়ের কথা মনে পড়লো। তার সৌম্য ভাইয়া অনেকটা এভাবেই কথা বলতো, তার সাথে খুনসুটি করতো। আকাশ সন্ধ্যার দিকে গম্ভীর চোখে চেয়েছিল। সন্ধ্যাকে হাসতে দেখে দৃষ্টিতে শীতলতা ভর করলো। অরুণ আবারও বলে, হাই সুইটি, আর একটু হাসো। আকাশ চরম বিরক্ত হয়। বড় বড় পা ফেলে এগিয়ে এসে অরুণের হাত ধরে জোরে টান দেয়। অরুণ বেচারা বুঝতে না পারায় কয়েকবার পিছিয়ে যায়, হাতে ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ বা হাতে দাঁড়িয়ে হাত চালায়, সাথে শক্ত গলায় বলে, এই বাসায় কোনো তামাশা চলে না, দ্রুত রেডি হয়ে আয়, আমার লেট হচ্ছে। অরুণ বহু কষ্টে উঠে দাঁড়ায়। আমি কোথায় যাব? তুই কক্সবাজার কাজে যাচ্ছিস না? আমি যাব না। ইস, কোমরটা গেল। আকাশ শক্ত গলায় বলে। তোকে যেতে হবে। অরুণ অসহায় কণ্ঠে বলে। কি জ্বালা, আমার পিছলে পড়লি কেন? আকাশ বিরক্তি হয়ে বলে। রেডি হয়ে আয়, সময় 2 মিনিট। অরুণ হতাশা একটু ভান ডান হাত আকাশের দিকে রেখে হেসে বলে, বাটাসবাবুটা আমাকে আজকাল একটু বেশি ভালোবাসছে, আমার চোখে হারাচ্ছে। 1 মিনিট। আকাশ ঝাড়া মেরে অরুণের হাত সরিয়ে দিয়ে রেগে বলে। দ্রুত যা। অরুণ মন খারাপ করে আবার হাসে। কক্সবাজার বোরিং হবে না, ওখানে নিশ্চয়ই কিউট কিউট মেয়ে থাকবে, একটু এনজয় করা যাবে। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ দুপা এগিয়ে আসলো। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ মৃদু স্বরে বলে, এত চোখের পানি আসে কোথা থেকে? সন্ধ্যা দুহাতে দুহাত পছলায়। আকাশ গম্ভীর গলায় বলে, আমার থেকে দূরে থাকবে, তাহলে কাঁদতে হবে না। আমার আশেপাশে আসলে থাপড়ে গাল লাল করব তোমার। লাস্ট কথাটা ধমকে সুরে বলে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ গটগট পায়ে গেটের দিকে যায়। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। অরুণ আকাশের পিছু যেতে যেতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বাই সুইটি। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। অরুণ সামান্য ফিরে আকাশের দিকে দেখে ভ্রু কুঁচকে বলে, যাচ্ছি তো, রাখছিস কেন? আকাশ কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অরুণ চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে সেও বেরিয়ে যায়। সন্ধ্যা মলিন মুখে আকাশের অদৃশ্য হওয়া দেখলো। লোকটা তো তাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর সে কোথায় যাবে? সৌম্য ভাইয়া তো আসেনি। যদি তার ডিভোর্সের পরও সৌম্য ভাইয়া না আসে, তবে সে কোথায় যাবে, কোথায় থাকবে? আকাশ আর অরুণ কক্সবাজার পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। এখানে অরুণদের নিজস্ব একটা রিসোর্ট আছে, সেখানে আকাশ উঠেছে। অরুণ তার রুমে এসেই ঘুমে কাদা। আকাশ ফ্রেশ হয়ে কিছু কাজ কমপ্লিট করে মিটিং এর ব্যবস্থা করে। সময় মতো জায়গাটিতে পৌঁছাতে যথাসময়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরে এসে একটা জায়গায় গোল হয়ে বসলো। আকাশের বয়সে একজন আছে, বাকিরা সবাই বাবার বয়সী লোকজন।
আর আছে তাদের মধ্যে দুজন মেয়ে। একজন মেয়ে আকাশের পাশে বসেছে, যার নাম মিতু। আকাশ কখনো গম্ভীর স্বরে কথা বলছে, সবাইকে বোঝাচ্ছে, আবার কখনো সকলের কথা শুনছে। মিতু মেয়েটি বারবার আকাশের হাতের উপর হাত রাখে। মেয়েটি আকাশকে চেনে, এর আগেও বহুবার দেখা হয়েছিল। তার বাবাদের সাথে মিটিং এর আয়োজন করলে সে সবসময় আসে আকাশের জন্য। আকাশের সাথে বেশ অনেক কথা বলে, যদিও আকাশ শুধু হুহা করে, তবুও তার ভালো লাগে। আকাশ কথা বলতে বলতে হঠাৎই থেমে যায়। কথা বলার মাঝে এ পর্যন্ত কম করে হলেও 50 বার এই মেয়ের হাত সরিয়ে দিয়েছে, কিন্তু এটা ভালোভাবে কথা শোনার মেয়ে নয়, বুঝলো আকাশ। ডান দিকে ফিরে কিছুটা আওয়াজ করে শক্ত গলায় বলে, কোলে উঠবে? কোলে ওঠার ইচ্ছে হলে জানাও, আমি লোক ভাড়া করে দিচ্ছি। মিতু সহ সকলে থতমত খেয়ে তাকায় আকাশের দিকে। আকাশ আবারও তার হাতের উপরে রাখা মেয়েটির হাত কিছুটা ঝাড়া মারে সরিয়ে দেয়। ঠান্ডা মেজাজ, কিন্তু কেউ কেউ গরম করবে, সবসময় আকাশের সাথে এমন করবে কেউ না কেউ। আকাশ চোখ বুঝে নিজেকে সামলে আবারও কথা বলতে শুরু করে, কিন্তু সকলের সামনে যেন লজ্জায় পড়ে, তেমনি ভীষণ খারাপ হয়, মন খারাপ হয় আকাশের এরকম ব্যবহারে। অরুণ ঘুম থেকে উঠে আকাশকে খুঁজতে খুঁজতে সমুদ্রের এদিকে এসেছে। আকাশের বলা কথাটা শুনতে পেয়েছে সে। এদিক এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। ততক্ষণে আকাশদের আলোচনার পর্ব শেষ হয়, সবাই একে একে উঠে যায়। মিতুর বাবা তার মেয়েকে ডাকলে সে বলে একটু পর যাবে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি ভাবে বুঝে চোখ বুঝে রেখেছে। অরুণ মিতুর পাশে চেয়ার টেনে বসে বলে, হাই সুইটি, মিতু ভ্রু কুঁচকে তাকায় অরুণের দিকে। অরুণ হেসে বলে, তুমি কোলে উঠতে চাও? যেন আমার বডিতে অনেক শক্তি, কোথায় তোমাকে কোলে নিই। মিতু অবাক হয়নি। এটা বাংলাদেশি বিদেশি ছেলের মুখে একদম শুদ্ধ বাংলা ভাষা শুনে। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, কিরে বাতাস বাবু, তোর গার্লফ্রেন্ডকে কোলে নিলে তোর কোথাও জ্বালা হবে না তো? আকাশ চোখ খুলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বিরক্তি কণ্ঠে বলে, ও আমার কেউ না, তবে তুই চাইলে ওকে কোলে নিতে পারিস। মিস মিতুর ইচ্ছে পূরণ হবে। কথাটা বলে সমুদ্রের পাড় দিকে যায় আকাশ। অরুণ হেসে বলে, এস সুইটি, বসো। এত সুন্দর সুইটিকে কোলে নিলে আমি ধন্য হয়ে যাব। মিতু দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, বেয়াদ্দপ। অরুণ হেসে বলে, সে টু ইউ সুইটি। মিতু ধূপধাপ পা ফেলে তার বাবার দিকে যায়। অরুণ গা টানা দিল। ভালোই লাগে মেয়েদের সাথে ফ্ল্যাট করতে। দেখতে দেখতে প্রায় 5 দিন পেরিয়ে গিয়েছে। সৌম্য কার্জন হলের সামনে মাঠে বসে আছে, বৃষ্টি আকাশ পানে। গত 5 দিন আগে তার কাছে সন্ধ্যার একটা ভিডিও এসেছিল। এরপর প্রতিনিয়ত সুন্দর ছোট ছোট কোনো ভিডিও অথবা কোনো পিক প্রতিদিনই আসে। সৌম্য কল করলে ফোন বন্ধ পায়। কে এমন করছে তার সাথে? কখনো সন্ধ্যার কান্নামাখা মুখ দেখছে, নয়তো কখনো সন্ধ্যার মলিন মুখ দেখেছে। সৌম্যর অস্থির লাগে। কোথায় আছে তার বোন? কেন তাকে খোঁজ দিচ্ছে না? গত 7 দিন আগে যে ইরাকে রেখে আসলো, এরপর আর ইরার হদিশ পেল না সৌম্য। কোথায় হারিয়ে গেল ইরা? হারিয়ে গেল প্রশ্নটা আসলো কারণ সৌম্য ইরাকে খুঁজেছে। ইরার ফোনে অসংখ্যবার কল করেছে, কিন্তু একবারের জন্য ইরার ফোন অন পায়নি। পরিচিত সবার কাছে খোঁজ নিয়েছে, কেউ বলতে পারে না ইরার কথা। ইরা হারিয়ে গেল। সৌম্য লম্বা শ্বাস টানে। তার জীবনটা অদ্ভুত, যেন কেউ কোথাও নেই। এত ছন্দ ছাড়া জীবন কারো হয়? কার্জন হলের সামনের এই জায়গাটা একসময় ইরা আর সৌম্যের খুব পছন্দের জায়গা ছিল। এখন কি পছন্দের জায়গা নেই? আছে তো। আগে হাসি খুশির জন্য জায়গাটা পছন্দ ছিল, আর এখন দুঃখ বিলাস করতে জায়গাটি পছন্দের তালিকায়। সৌম্যের মনে পড়ে সেই পুরোনো দিনগুলোর কথা, যখন তারা এইখানে দুইজন বসে কত হাসাহাসি করেছে। ইরা হাসতে হাসতে সৌম্যর গায়ের উপর ঢলে পড়তো। সৌম্য ধমক দিত, এভাবে গায়ে ঢলে পড়ায় ইরা সৌম্যের ধমককে আরো বিরতিরাম করত, আরো সৌম্যের গা ঘেঁষে বসতো। মেকি রাগ দেখিয়ে বলতো, আমি তোর কোলে উঠে বসে থাকবো, কি করবি রে তুই? সৌম্য নীরবে চঞ্চল ইরাকে দেখতো, আর কিছু বলতো না। যেদিন থেকে ইরার মন পড়তে শুরু করলো, সেদিন থেকে সৌম্য হাসতে ভুলে গেল, কারণ ইরা যে আর হাসতো না। সৌম্যের অবহেলায় ইরার হাসি বিলীন হতে শুরু করলো। ধীরে ধীরে ইরা হাসতে ভুলে গেল। এরপর কথায় কথায় চোখের কোণ ভিজত। ইরা কত যত্নে তা লুকিয়ে নিত, কিন্তু সৌম্য চোখ ফাঁকি দেয়া বুঝি এত সহজ? সৌম্যের চোখ যে ইরার থেকেও সরতো না। ইরা সে খবর রাখেনি। সৌম্য নীরব হয়ে গেল। ইরাকে শুধু দেখতো, প্রয়োজন পড়লে ইগনোর করতো। ইরার মনে অভিমানের পাহাড় জমতো, আর সৌম্য বুকে ব্যথা নিয়ে কি নির্মল চোখে অভিমানী ইরাকে দেখে যেত। অভিমান বলে ইরার চোখ দিয়ে পানি গড়াতো। তখনই সৌম্য ইরাকে শুধু দেখে যেত। এই সমাজে সৌম্যদের কখনো প্রিয় মানুষের চোখের জল মুছে দেওয়ার অধিকার নেই। কথাগুলো ভেবে সৌম্য মলিন হাসলো। ইরা তো কখনো তার সাথে এভাবে যোগাযোগ অফ করে রাখেনি। মেয়েটি তো এমনটা পারে না। সে চেনে ইরাকে,
তবে কি হলো ইরা, সৌম্যর কথাও গিয়ে মন টেকে না। সবকিছু এত অশান্তি লাগছে। ভাবনায় ইতি ঘটলো সৌম্যর। সকালে একটা পাউরুটি কিনে খেয়েছিল, এখন বিকাল পেরিয়ে যাচ্ছে, পেটে ক্ষুধা, দোকান থেকে রুটি কলা কিনে খেতে চাইলো, খেতে ইচ্ছে করলো না। দুঃখ দিয়ে পেট ভরা লাগে। পিছিয়ে এসে উল্টো পথ টিউশনের দিকে এগোলো। রাস্তার ধার দিয়ে হাঁটে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তার মনে হয় সে একা, ভীষণ একা। রাত তখন 8টার কাছাকাছি। আকাশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, দুপায়ে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে পানিতে দাঁড়িয়ে আছে। পরনে নীল শার্ট, দুহাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। দৃষ্টি দূর অজানায়, মুখাবয়ব গম্ভীর, চোখে মুখে বিরক্তি, তবে কারণ জানা নেই। অরুণ আকাশের থেকে আরো খানিক সামনে গিয়েছে, তার হাতে ক্যামেরা, যদিও অন্ধকার, তবে চাঁদের মিটিমিটি আলোয় যা পিক উঠেছে সেটাই তুলছে। আকাশের থেকে কিছুটা ডান দিকে একটা সময় সামনে সকলে তার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। গতকাল দুই বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে এসেছে। সকালের নজর আকাশের দিকে। সকালের বান্ধবী নীরা সকালকে এদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওদিকে কি দেখছিস? সকাল আকাশের দিকে চেয়েই বলে। ছেলেটা অনেক সুন্দর না? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আকাশকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল নীরাকে রেখে এগিয়ে যায় আকাশের দিকে। নীরা বিচলিত কণ্ঠে বলে, ওদিকে কই যাবি? সকাল পাত্তা দিল না। নীরা আর কিছু না বলে সকালের সামনে এগোতে থাকে। সকাল মৃদু হাসছে, গায়ে ওড়না নেই মেয়েটার, পরনে একটা টপস আর জিন্স। এগিয়ে গিয়ে হঠাৎই একদম আকাশের সামনে ঠাস করে পড়ে যায়। আকাশের দৃষ্টি সামনের দিকে ছিল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার সামনে পড়ে যাওয়া সকালের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সকাল মৃদু আর্তনাদ করে ব্যথাতুর আওয়াজে বলতে থাকে, ইস, ও মা গো, কোমরটা গেল গো। আকাশ যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়েছে, মুখাবয়ব গম্ভীর, দৃষ্টি সকালের দিকে, তবে চোখে মুখে বিরক্তি। সকাল আকাশের দিকে চেয়ে আছে। সে মূলত ইচ্ছে করে পড়েছে যাতে আকাশ এগিয়ে এসে তাকে হেল্প করে, কিন্তু লোকটি একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে। নীরা হঠাৎই খেয়াল করে সকাল পড়ে গিয়েছে। দেখতে পেয়ে মেয়েটি দ্রুত সকালের দিকে এগিয়ে এসে বলে, কিভাবে পড়লি? সকালের দৃষ্টি সামনের দিকে দেখে নীরাও মাথা নিচু করে তাকায়। সামনে তাকিয়ে দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশ দুটো মেয়ের এমন উদ্ভট দৃষ্টি দেখে বিরক্ত কণ্ঠে আওড়ালো। রাবিশ। কথাটা বলে উল্টো ঘুরে চলে যায়। সকাল মন খারাপ করে বলে, লোকটার কি অ্যাটিটিউড, সেই লাগছে। আমি এই লোকটাকে পটিয়ে ছাড়বো। নীরা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে। সন্ধ্যার পর আকাশ নেওয়ান। আরো একদিন পেরিয়েছে। সৌম্য টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছে। রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছে। পায়ে এক জোড়া চামড়ার জুতা ইরা কিনে দিয়েছিল বছর খানেক আগে। বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। সাম্য মলিন হাসলো। ইরাটা হারিয়ে গেল। সৌম্যের কাছে ইরার মায়ের নাম্বার ছিল। ছেলেটা নিজের ছটফটানি কমাতে গতকাল ইরার মায়ের নাম্বারে কল দিয়েছিল। ভদ্রমহিলা সৌম্যের সাথে খুব সুন্দরভাবে কথা বলতো, যদিও সৌম্য অনেক মাস হলেও কথা বলেনি। তবে গতকাল কল দেওয়ায় ভদ্রমহিলার কণ্ঠ এত রূঢ় ছিল, সৌম্যের নিজেকে ভীষণ ছোট লেগেছে। কিন্তু তবুও কল কাটেনি। অনেকবার ইরার কথা জিজ্ঞেস করেছে। এরপর তিনি জানিয়েছে ইরা তার জীবন নিয়ে সুখী আছে। সাম্য যেন আর ইরার খোঁজ না করে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেললো, মনে প্রশ্ন করে। ইরাবতী, তুই সত্যি ভালো আছিস তো? উত্তর আসে না। সৌম্য হাঁটতে হাঁটতে মেন শহরে চলে এসেছে। হঠাৎই মাথা তুলে সামনে তাকালে সৌম্যের পা থেমে যায়। একটা কালো গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছে ইরা। সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে দুপা এগোয়, সাথে শব্দ করে ডাকতে নেই। ইরা প্রথম অক্ষরটি জোরে বললে পরের অক্ষরটি একদম আস্তে উচ্চারণ করে। সৌম্যের পা থেমে যায়। ইরার পাশে এসে একজন ছেলে দাঁড়িয়েছে। বয়স 29 থেকে 30 বছর হবে হয়তো। ইরা লোকটির সাথে হাঁটতে হাঁটতে সামনে শপিং মলের ভিতরে গেল। সৌম্যের বুক চিনচিন করে উঠলো। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইলো। 5 মিনিট যেতেই ইরা আর লোকটির ভেতর থেকে বেরিয়ে আসে। লোকটি গাড়ির দরজা খুলে দিলেই ইরা ভেতরে উঠে বসে। এরপর লোকটি অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সৌম্য চুপচাপ তাকিয়ে রইলো। গাড়ি ছেড়ে দেয়। গাড়ির সামনের দিকে এগোয়, সাথে সৌম্যের বুকে ব্যথা বাড়ে। মলিন হেসে বিড়বিড় করে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ইরাবতী? আর একটু সময় নিয়ে ভুলতি না হয়, বারণ করতাম না। কথাটা বলে ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা ডান চোখ থেকে এক ফোঁটা নোনা পানি ছিটকে ফেলে। লম্বা শ্বাস টানে। পায়ের গতি বাড়ায়। টিউশনে যেতে হবে। দুনিয়ার আনন্দ তো তার জন্য নয়, তার জন্য যত্ন করে দুঃখটুকুই জমা রেখেছে আল্লাহ।
মেয়েদের মতো কাঁদলে হবে, বরং প্রতিনিয়ত দুঃখকে বরণ করতে হবে। সময়টা বিকাল, সন্ধ্যা বেলকনিতে অনেকক্ষণ একা একা বসে কেঁদেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে, কতদিন হয়ে গেল তার ভাইকে দেখে না। কেটে কেটে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে মুখ পানি দিয়ে আসে, যদিও চোখ মুখ লাল হয়ে আছে, তবে মুখে পানি দিয়ে আগের চেয়ে ভালো লাগছে। আকাশ রিসোর্টের রুমে বসে ল্যাপটপে কাজ করছে, কিছু একটা ভেবে তাদের বাড়ির একটা রুমের সিসিটিভি ফুটেজ চেক করে। স্ক্রিনে সন্ধ্যা ভেসে উঠলো। আকাশ নীরব চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিছানায় বসে একটা খাতায় কিছু লিখছে। এই ঘরের টেবিলের উপর খাতা কলম রাখা ছিল, সন্ধ্যা সেখান থেকে একটা খাতা কলম নিয়েছে। খাতার দুটো পৃষ্ঠায় কিছু লিখে পৃষ্ঠা দুটো খাতা থেকে ছিঁড়ে তার হাতে নেয়। এরপর বিছানা থেকে নেমে আঠা দিয়ে কাগজ দুটো দেয়ালে বসায়। আকাশ অবাক হয়, মেয়েটি কি কাজ করছে এসব। দেয়ালে লাগানো কাগজ দুটিকে চোখ বুলাতে আকাশের চোখ পড়ে দুটো বাক্যে, যার একটি কাগজে লেখা আছে তোমাকে খুব মনে পড়ে ভাইয়া, অপর কাগজে লেখা আছে তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আকাশ বাক্য দুটো পড়ে ভীষণ অবাক হয়। আরেকটা ব্যাপারে অবাক হয়, সন্ধ্যার হাতের লেখা চোখে পড়ার মতো সুন্দর, একদম টাইপ করে লেখার মতো। ল্যাপটপ স্ক্রিনে দেখলো সন্ধ্যা কাগজ দুটোর উপর ডান হাতের আঙুলগুলো বুলায় আর মৃদু হাসে। এরপর কিছু একটা ভেবে সন্ধ্যা দেয়াল থেকে পিছিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। সন্ধ্যা এখানে আসার পর থেকে সবসময় শাড়ি পরতো, তবে আজ আসমানি নয়ন তাকে একটা থ্রি পিস পরতে দিয়েছে। শাড়ি পরার অভ্যাস নেই সন্ধ্যার, খুব অসুবিধা হয়, তবু আসমানি নয়নের কথায় অসম্মতি করেনি, কষ্ট করে শাড়ি সামলেছে। আজ থ্রি পিস পরে সন্ধ্যা আরাম লাগছে। সন্ধ্যা তার শরীর থেকে ওড়না খুলে রেখে দিল। আকাশ দৃষ্টি সরিয়ে নেয় সাথে সাথে। ল্যাপটপ বন্ধ করার জন্য ডান হাত ল্যাপটপে রেখেও আর বন্ধ করলো না। ভেতর থেকে কেউ বলে ওঠে, মেয়েটি তোর বউ, এত ফর্মালিটি কি আছে? আবার কেউ বলে, কিন্তু নতুন তো তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি। ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আকাশ তার মনের ভেতরে একটা চিন্তার বিরক্তি হয়, সে নিজেও বোঝায় আপাতত যেহেতু মেয়েটি তার বউ, সে দেখতেই পারে মেয়েটিকে। ভাবনা দেখে ল্যাপটপের দৃষ্টি পেলে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। সন্ধ্যা নাচছে, না কোনো গান নেই, তবে এমনি মেয়েটি খুব সুন্দর করে নাচছে। হঠাৎই নাচতে নাচতে ঠোঁট প্রসারিত করে হাসে, হাসতেই থাকে। আকাশ বিস্ময় চোখে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার মুখ পানে এক ধ্যান চেয়ে আছে, গালের সৃষ্ট নিখুঁত চলে আকাশের দৃষ্টি থেমে যায়। সন্ধ্যা শব্দহীন মন খুলে হাসে। তার মনে আছে সে সৌম্যের সামনে এইভাবে নাচতো। এই অভ্যাস সন্ধ্যার ছোটবেলা থেকে ছিল। তা কখনো লজ্জা পায়নি ভাইয়ের সামনে। সৌম্য সন্ধ্যাকে বাহবা দিত, বলতো, বনু তুই তো সেরা। এরপর দুষ্টুমি করে বলতো, কিন্তু এরকম বগের ঠ্যাঙের মতো নাচ দেখে আমার একটু একটু বমি পায় আর কি, এটাই। সন্ধ্যা ভাইয়ের দুষ্টুমি ধরতে পেরে তার নাচ থামিয়ে ভাইয়ের বাহুতে কিল দিত। মেয়েটি রাগ দেখাতো, কিন্তু আজ সন্ধ্যা হাসছে, দু চোখের পাতা বেয়ে নোনা জল গড়িয়েছে। সে খবর সন্ধ্যার কাছে নেই। আকাশের চোখে মুখে আগের চেয়েও বিস্ময়। মেয়েটি নাচছে, হাসছে, একই সাথে কাঁদছে। আকাশ চুপচাপ সন্ধ্যার দিকে চেয়ে রইলো। একটু পর বিড়বিড়িয়ে বলে, আই লাইক ইউর অ্যাক্টিভিটিস বাট আই হেট অল গার্লস। একটু পর থেমে আবারও বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার থেকে ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথাটা বলতে আকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে বুঝলো না সে কেন রাগ করলো, তবে রেগে মেগে কোলের ওপর রাখা ল্যাপটপ গায়ের জোরে ছুঁড়ে মারে। ল্যাপটপ দুটো পুরো দুভাগ হয়ে যায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে ডান হাতে মাথা চুল টেনে ধরে। ওপাশে সন্ধ্যার পায়ের গতি কমে যায়। ধীরে ধীরে সন্ধ্যার পা থেমে যায়। বিছানার কোনায় বসে পড়ে সন্ধ্যা। দু হাতের ওপর চিবুক রেখে ফুপিয়ে ওঠে। দুটো শব্দে মন কেঁদে উঠলো। সৌম্য ভাইয়া। আকাশ তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে। তার বাবার এক ব্যবসায়ী কলিগের মেয়ে আকাশকে পছন্দ করত। মেয়েটি আকাশকে প্রপোজ করেছিল একটু ইউনিক ওয়েতে। একটি ছোট্ট চিরকুট লিখে তার অনুভূতি প্রকাশ করেছিল। আকাশের ভাবমূর্তি ছিল স্বাভাবিক। মেয়েটি আকাশকে চুপ থাকতে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে উত্তর চায়। আকাশ খুব স্বাভাবিকভাবে জানিয়েছিল, আমার তোমাকে ভালো লাগে না। আকাশ ভেবেছিল মেয়েটি ভুলে গিয়েছে তাকে, কিন্তু না, মেয়েটি সবসময় আকাশের আশেপাশে থাকতো, বিভিন্নভাবে তার ভালোবাসা প্রকাশ করত। আকাশ মাঝে মাঝে প্রচন্ড বিরক্ত হতো, কিন্তু মেয়েটির কাজকর্মে সে অবাক না হয়ে পারত না। আকাশের মনে হতো মেয়েটি হয়তো তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মেয়েটির প্রতি তেমন কোনো ফিলিংসই আসেনি। মেয়েটি আকাশের থেকে এত নীরবতা পেয়েও কখনো পিছু পা হয়নি। এভাবে প্রায় 1 বছর পেরিয়ে যায়। আকাশের মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। সে বিদেশ যাওয়ার জন্য সবকিছু রেডি করে। তার ফ্লাইটে 2 দিন আগে ব্যবসার কাজে এক জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তার পিছে ঘুরঘুর করা মেয়েটির সাথে একটি ছেলের কথোপকথন শুনতে পায়। সাথে ছেলেটির সাথে ঘনিষ্ঠ মুহূর্ত।
মেয়েটি মূলত আকাশের বাবার আকাশের এত টাকা দেখে এই নাটকগুলো করত। আকাশ সেদিন এত রেগে গিয়েছিল। মেয়েটির প্রতি তার অনুভূতি নেই ঠিক আছে, কিন্তু মেয়েটি এত পাগলামি করে তাকে বিরক্ত করত, এর মাসুল দিবে না? আকাশ কারণ ছাড়া কাউকে কিছু বলতো না। যেমন সে কখনো মেয়েটির অনুভূতির জন্য তাকে ছোট করেনি, তার অনুভূতির ঘর শূন্য হলেও। কিন্তু সেদিন আকাশ মেয়েটির সামনে গিয়ে কোনো কথা ছাড়াই কষিয়ে দুটো থাপ্পড় মারে। এখানেই শেষ নয়। আকাশের একটি মেয়ে ফ্রেন্ড ছিল, যে আকাশকে ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল। আর তার তো টাকার জন্য পরবর্তীতে পুরো লিঙ্ক ভাইরাল হয়ে গিয়েছিল। তাছাড়া বন্ধু হিসেবে অরুণ আছেই। প্রতিটি মেয়ে এত লোভী টাইপ। মেয়েদের উপর থেকে আকাশের মন একদম উঠে গিয়েছে। পুরোনো কথা ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলল। মেঝেতে দ্বিখণ্ডিত হওয়া ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের উপর বিরক্ত হলো। এখন তাকে সব গোছানো কাজ আবার করতে হবে। হঠাৎ হঠাৎ রাগের কারণে নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করে তার। কিন্তু রাগলো কেন? মেয়েটিকে ডিভোর্স দিবে ভাবতেই রাগ হলো। কারণ জানে না। নিজের উপর চরম বিরক্ত সে। দুদিন পেরিয়েছে। সন্ধ্যার পর সন্ধ্যা আসমানি নয়নের পাশে বসে আছে। আসমানি নয়ন কাঁথা সেলাই করছে। সন্ধ্যা আসমানি নয়নকে ঝাঁকিয়ে হাত মেরে বোঝায় সে সেলাই করতে চায়। আসমানি নয়ন অবাক হয়ে বলে, তুই পারিস? সন্ধ্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ভদ্রমহিলা সন্ধ্যার হাতে কাঁথা সুই দিলে সন্ধ্যা খুশি হয়ে আসমানি নয়নকে জড়িয়ে ধরে। মৃদু হেসে হাত দিয়ে ইশারায় বোঝায়। তুমি অনেক ভালো। আসমানি নয়ন সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে, আমার জান্নাতের চেয়ে ভালো কেউ নাই, বুঝলি? সন্ধ্যা ইশারা করে। তুমি আমাকে জান্নাত ডাকো কেন? ভদ্রমহিলা মৃদু হেসে বলে, কারণ তোর মুখ দেখলে আমি মেলা শান্তি পাই মা। জান্নাতে যেমন অনেক সুখ শান্তি, তেমন তোর দিকে তাকাইলে আমি এমন শান্তি পাই। কারণ শুনবি? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি জানায়। সে শুনতে চায়। আসমানি নয়ন কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। সন্ধ্যার মুখ চুমু খেয়ে বলে, কোনো একদিন শুনবি। এখন তোর কাজ কর মা। আসমানি নয়নের চোখের কোণে পানি। সন্ধ্যা চোখে যা ধরা দেয়। মেয়েটি আসমানি নয়নকে ঝাঁকিয়ে বোঝায়। তোমার চোখে পানি কেন? আসমানি নয়ন সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে থাকে। আসমানি নয়ন কাঁদলে তার ভালো লাগে না। আপাতত এই একটা মানুষই তার একমাত্র আপন। আসমানি নয়ন নিজেকে সামলে সন্ধ্যাকে ছেড়ে মৃদুস্বরে বলেন, এই নে কাজ শুরু কর, দেখি তো কেমন পারিস। সন্ধ্যা ইশারায় বোঝায়। আর কাঁদবে না তো? আসমানি নয়ন হেসে ফেলল। দেখ কেমন মেয়ের মতো কথা বলে। অবশ্য এটা তো তোর মেয়েই। মাথা নেড়ে বলে। আমার জান্নাতের কথা অমান্য করি কি কইরা? সন্ধ্যা হাসলো। বেল বেজে উঠলে আসমানি নয়ন ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা সেলাইয়ে মনোযোগ দেয়। আসমানি নয়নের ছোট বোন আর তার মেয়ে শিমু তাদের বাড়িতে এসেছে। আসমানি নয়ন এতদিন পর বোনকে পেয়ে ভীষণ খুশি হয়। জড়িয়ে ধরে বোনকে। এরপর কথা বলায় ব্যস্ত হয়। শিমু তার খালাকে জিজ্ঞেস করে, খালামণি সন্ধ্যা ভাবি কোথায়? আসমানি নয়ন তার ঘর দেখিয়ে দিলে চঞ্চল শিমু দৌড় দেয় তার খালার ঘরের দিকে। বিছানার উপর একটি মেয়েকে খুব মনোযোগ দিয়ে সুতার কাজ করতে দেখে শিমু এগিয়ে এসে বলে, তুমি ওই আকাশ ভাইয়ার বউ সন্ধ্যা ভাবি? মেয়ে কণ্ঠে সন্ধ্যা মাথা উঁচু করে অপরিচিত এক মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। শিমু এগিয়ে এসে বলে, তুমি আমার ভাবি তাই না? সন্ধ্যা বোকা চোখে চেয়ে ইশারায় বোঝায়। হুম। শিমু এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে হাসে। এরপর সন্ধ্যার সামনে সোজা হয়ে বলে, আমি আকাশ ভাইয়ার খালাতো বোন, বুঝেছো? সন্ধ্যা ইশারায় বলে। কেমন আছো? শিমু বুঝতে একটু প্রবলেম হয়, তবে বুঝতে পেরে উত্তর দেয়। সাথে সন্ধ্যাকে পাল্টা জিজ্ঞেস করলে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সেও ভালো আছে। শিমু গালে হাত দিয়ে বলে, ভাবি তুমি খুব সুন্দর করে হাসো, আমি তো ক্রাশ খাচ্ছি, ওয়াও। শিমুর কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে। ইশারায় বোঝায়। তুমি দেখতেও সুন্দর, তোমার হাসিও সুন্দর। শিমু হেসে তার কোলে রাখা ব্যাগের ভিতর থেকে সন্ধ্যার জন্য আনা সবকিছু বের করলো। প্রথমে সন্ধ্যার দিকে পুরো 5টি শাড়ি এগিয়ে দিল, যার মধ্যে দুটো জামদানি, একটি সুতি আর দুটি কাতান। এগুলো তার মা এনেছে। শিমু তার ভাবির জন্য আলাদা করে এনেছে হাতে চুড়ি, ম্যাচিং করে কিছু জুয়েলারি, মেকআপের একটি সেট। সব শেষে বের করে দুটি আলতা। সন্ধ্যা চুপচাপ শিমুর কাজ দেখছিল। আলতা দেখে মেয়েটির মন ভীষণ পুলকিত হয়। একটি আলতা সন্ধ্যা হাতে নিয়ে শিমুকে ইশারায় বোঝায়। তুমি
একটি আলতা আমাকে দিবে? সন্ধ্যার কথা বুঝতে পেরে শিমু শব্দ করে হেসে ফেলে। অতঃপর বলে, বোকা ভাবি, এইসব কিছু তোমার জন্য এনেছি। আলতা আমার ভালো লাগে, তাই তোমার জন্য ভয়ে ভয়ে এনেছি। সবাই এসব পছন্দ করে না, ভেবেছি তোমার ভালো লাগবে কিনা। সন্ধ্যা হাত নেড়ে বোঝায় আলতা তার ভীষণ পছন্দ। শিমু হেসে সন্ধ্যার জন্য আনা সবকিছু সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, এইগুলো তোমার খালা শাশুড়ি আর তোমার ননদিনীর থেকে গিফট, বুঝেছো? ফর্মালিটির জন্য ফিরিয়ে দিতে বলার আগেই বলে দিচ্ছি, গিফট ফিরিয়ে দেওয়ার কথা বলা ঘোর অন্যায়। সন্ধ্যা সত্যিই ভেবেছিল কিছু বলবে, তার আগেই শিমুর এহেন কথায় সন্ধ্যা হেসে ফেলে। শিমুর মা ঘরে আসে। সন্ধ্যা শিমুর মা বুঝতে পেরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভদ্র মহিলা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কেমন আছিস মা? সন্ধ্যা অবাক হয়ে তাকায়, যেন ইনি তার কত আপন। কিন্তু সন্ধ্যা তো এনাকে চেনে না, আজকেই প্রথম দেখলো। অবাকের রেশ কাটিয়ে সন্ধ্যা মাথা নেড়ে জানায় সে ভালো আছে। উনি কেমন আছেন? শিমুর মা মৃদু হেসে বলে, তোকে দেখে অর্ধেক ভালো হয়ে গেলাম। অসুস্থতার জন্য আসতে পারছিলাম না, সুস্থ হয়েই ছুটে এসেছি। সন্ধ্যা কি বলবে বুঝতে পারে না। মেয়েটি চিন্তিত বদনে চেয়ে আছে। এরকম ব্যবহার কাছের মানুষেরা ছাড়া আর কেউ করে? শিমুর মা সন্ধ্যার মুখে 3টি চুমু এঁকে দেয়। শিমু নিজেও অবাক হয় তার মায়ের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যাকে দেখে তার মায়ের এমন রিয়াকশন তাকে কনফিউজড করে দিচ্ছে। আবার ভাবলো সন্ধ্যা কথা বলতে পারে না, এজন্যই হয়তো তার মা বেশি আবেগী হয়ে গিয়েছে। শিমুর মা নিজেকে সামলে বলে, তোকে নিজ হাতে অনেক কিছু রেঁধে খাওয়াবো, একসাথে খাবো, অনেক দিন থাকবো এইখানে, বুঝেছিস তো? সন্ধ্যা বিস্ময় মুখে মাথা নাড়ে। আসমানি নয়নের ব্যবহার তার প্রথম প্রথম এমন অবাক লাগতো। এখন তার বোনের সেম বিহেভ সন্ধ্যাকে ভাবনায় ফেলে দেয়। শিমু এগিয়ে এসে বলে, আচ্ছা আম্মু, এবার আমার ভাবিকে ছেড়ে আমাকে দাও, আমার ভাবির সাথে অনেক গল্প করার আছে। শিমুর কথায় আসমানি নয়ন সহ তার মা হেসে ফেলল। সন্ধ্যাও মৃদু হাসলো। তার বয়সী এক মেয়ে পেয়ে সন্ধ্যা ভীষণ আনন্দিত হয়েছে। শিমুর মা আসমানি নয়নের হাত থেকে একটি ব্যাগ বের করে একটি গহনার বক্স বের করে। তার কাছে যা গহনা ছিল তার অর্ধেকটা শিমুর জন্য রেখে বাকি অর্ধেকটা সন্ধ্যার জন্য এনেছে। বক্সের ভেতর থেকে একটি সোনার চেন বের করে সন্ধ্যাকে পরিয়ে দেয়। এরপর কানের দুল পরিয়ে দিতে চাইলে দেখলো সন্ধ্যার কানে সোনার রিং, তাই দুল দুটো রেখে দিল। এরপর একটি ছোট্ট সোনার স্টোনের নাকফুল বের করে সন্ধ্যার নাকে দৃষ্টি দিলে দেখলো নাক ফুটো নেই। ভদ্রমহিলা মৃদু স্বরে বলে, তুই নাক ফুটা করিসনি? সন্ধ্যা বোঝায় করেছিল, কিন্তু নাকে কিছু না দেওয়ায় ফুটো বন্ধ হয়ে গিয়েছে। শিমুর মা মৃদু হেসে বলে, আচ্ছা, কালকে তোকে পার্লারে নিয়ে গিয়ে নাক ফুরিয়ে আনবো। সন্ধ্যা চোখে মুখে ভীতি। এত বড় হয়ে নাক ফুটো করলে তো অনেক ব্যথা পাবে। আসমানি নন সন্ধ্যার মনের কথা ধরতে পেরে হেসে বলে, আরে ভয় পাইতেছো কেন? এইটা এখন খুব সোজা। শিমুর মা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, মেশিন দিয়ে চোখের পলকে করে দিবে, বুঝলি? একটুকু লাগবে না। শিমু কোমরে হাত দিয়ে বলে, খালা, তুমি গ্রাম্য ভাষার কথা বলো, তাহলে আমার আম্মু তো শুদ্ধ করে কথা বলে কেন? আসমানি নন মুখ বাঁকিয়ে বলে, সে তোর মায়ের শহরে আইসা শুদ্ধ শিক্ষা গেছে, আমিও শিখছি, কিন্তু আমার এই ভাষা কইতেই ভাল লাগে। সন্ধ্যা মৃদু হাসলো। আসমানি নয়নের এই ব্যাপারটা তার ভালো লাগে। শিমুর মা হেসে বলে, আপা, আমি তোমার নাহাল করে কথা কইবার পারি, খালি কই না দেখা। শিমুর মায়ের কথা শুনে সবাই শব্দ করে হেসে ফেলে। ধরণীতে দুপুরে কড়া তেজ নেমে শীতল আবহাওয়া বিরাজ করছে। সৌম্য ইরার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। আগামী কয়েকদিন শিমু পড়বে না বলে ছুটি চেয়েছে, তাই সৌম্য এই সময়টাতে ফাঁকা পেয়ে চলে এসেছে। মুখটা মলিন, ভালো লাগছে না কিছু। সে একবার ইরাকে দেখতে চায়। কতদিন হয়ে গেল তার ইরাবতীর মুখটা ভালো করে দেখে না। দুদিন আগে সাইড থেকে একটুখানি দেখলো, সাথে ছিল তার জন্য উপহার। এখনো মনে পড়লে বুকটা চিনচিন করে ওঠে। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে দৃষ্টি ইরাদের 5তলা আলিশান বাড়ির দিকে রাখে। এই আলিশান বাড়ির মেয়ে ইরা, তার সাথে ইরাকে একটুও মানায় না। দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে ইরার নাম্বারে কল করলে নাম্বার বন্ধ পায়। হতাশার শ্বাস ফেলে ইরার মায়ের ফোনে ফোন করলে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয়।
ভদ্র মহিলা ভীত কণ্ঠে বলে। সৌম্য বাবা, তুমি এখানে কেন এসেছো? সৌম্য ইরার মাকে সালাম দিয়ে বলে। আন্টি, ইরাকে একবার নিচে আসতে বলবেন প্লিজ? একবার দেখা করেই চলে যাব প্লিজ আন্টি। দোতলায় ব্যালকনিতে দাঁড়ানো ইরার মা সৌম্যর দিকে তাকিয়ে শক্ত করে কিছু বলতে চাইলো, কিন্তু পারলো না। ছেলেটা কত অসহায় মুখে আবদার করছে। ভদ্রমহিলা তবুও কিছুটা শক্ত কণ্ঠে বলে। এখান থেকে তুমি যাও, বলেছি তো ইরা ভালো আছে, তুমি ওর আশেপাশে আর আসবে না। সৌম্য কিছু বলতে চায়, তার আগেই কল কেটে যায়। সৌম্যর বোধহয় এত অসহায় লাগেনি কখনো নিজেকে। এতটা পর হয়ে গেল সে। একটাবার দেখা করা যায় না তার সাথে? ইরা তার ঘরে জানালার পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার বাবা তার থেকে ফোন কেড়ে নিয়েছে, বলতে গেলে এই ঘরে বন্দি করে রেখেছে। এক সেকেন্ডের জন্য এই ঘর থেকে তাকে বের হতে দেয় না। মাঝে মাঝে তার সাথে বিয়ে ঠিক করে রাখা রিয়াদ আসলে তাকে বাইরে পাঠায় লোকটার সাথে। এরা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি নিচে নামিয়ে উল্টো ঘুরতে গিয়েও দাঁড়িয়ে যায়। রাস্তার পাশে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে চোখ জোড়া ভিজে যায়। চেঁচিয়ে ডাকে, সৌম্য। কিন্তু তার গলার আওয়াজ বাইরে যায় না। এরা দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা থাপ্পড় দিতে দিতে কান্না মাখা গলায় বলে, আম্মু, দরজা খোলো। আব্বু। দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। এরা থেমে যায় না, গলার আওয়াজ বাড়িয়ে সমানে ডাকে, আম্মু, দয়া করে দরজাটা খোলো, তোমাদের পায়ে পড়ি আম্মু। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে এরা দুপা পিছিয়ে যায়। দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলে এরা চোখ তুলে রিয়াদকে দেখে বিরক্ত হলো। রিয়াদের পাশ কাটিয়ে বাইরে যেতে নিলে রিয়াদ এরার হাত টেনে ধরে। এরা প্রচন্ড রেগে হাত ঝাড়া মেরে সরিয়ে চিৎকার করে বলে, লম্পট, আমাকে ছুবি না তুই। রিয়াদ বাঁকা হেসে বলে, ইরাবতী ডাকার মালিককে দেখে সব ভুলে গেলে সুন্দরী? এরা ঢোক গিলল। রিয়াদ শয়তানি হাসি দিয়ে বলে, রেডি হয়ে নাও সুন্দরী, আমরা শপিংয়ে যাব। এরা রেগে বলে, আমি তোর সাথে কোথাও যাব না। একদিন গিয়েছি বলে ভেবেছিস আকাশে চাঁদ পেয়ে গিয়েছিস? রিয়াদ গা দুলিয়ে হেসে বলে, হবু বউয়ের মুখে তুই শুনতে ভালোই লাগে। তা সুন্দরী, তোমার সৌম্যকে কি এখনো উপরে পাঠাবো? হারে, বেচারা জীবন দিতে নিজের পায়েই হেঁটে চলে এসেছে। কথাটা বলতে বলতে পকেট থেকে ফোন বের করে। এরা ঢোক গিলল, অতঃপর চোখ বুজে শক্ত গলায় বলে, চলুন। রিয়াদ শব্দ করে হেসে বলে, বা এক লাইনে পুরো তুই থেকে আপনি, ভালো ভালো। রিয়াদ ঘর থেকে বেরিয়ে যায়। এরা দৌড়ে জানালার কাছে এসে দাঁড়ায়। সৌম্যকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে এরা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে তার ড্রয়ার থেকে একটি ছোট্ট চাকু বের করে, যেটি এক হাতের মুঠোয় এঁটে যায়। যে জামা পরেছিল ওভাবেই এরা রুম থেকে বেরিয়ে যায়। রিয়াদ ইরাকে দেখে সামনের দিকে এগোলে এরা পিছু পিছু যায়। রিয়াদ হাসতে হাসতে বলে, তোমার সৌম্যের সাথে ভুলেও কথা বলতে যেও না সুন্দরী, তোমার বাবার নজর কিন্তু খুব নিখুঁত। এরা চুপ থাকলো। বাইরে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়ালে সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে ইরার দিকে। ইরার মাথা নিচু। রিয়াদ হেসে বলে, আমার বউয়ের কাছে কি বাবু? সৌম্য অবাক হয়ে তাকায় ইরার পাশে দাঁড়ানো ছেলেটির দিকে। গত দুদিন আগের সেই ছেলেটি। সৌম্য ঢোক গিলল, মৃদু স্বরে জিজ্ঞেস করে, আপনার বিয়ে হয়ে গিয়েছে? এরা কিছু বলার আগে রিয়াদ হেসে বলে, হানিমুনের টিকিট কাটাও শেষ? ইরার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্যর গলা শুকিয়ে আসলো। সে ইরার সাথে 2 মিনিট কথা বলতে চাইছিল, কিন্তু এখন কেন যেন আর ইচ্ছে করছে না। সৌম্য রিয়াদের দিকে তাকিয়ে রইল। ছেলেটির গায়ের রং ইরার মতোই ফর্সা। মনে মনে নিজের উপর বিদ্রুপ হাসলো। মাথা নিচু করে তার হাতের দিকে একবার তাকালো। গায়ের রংটা তার বেশ ভালোই চাপা। ইরার পাশে সে সব দিক থেকেই বেমানান। দীর্ঘশ্বাস ফেলে বহু কষ্টে উচ্চারণ করলো, আপনাদের খুব সুন্দর মানিয়েছে। রিয়াদ হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ। সৌম্য দাঁড়ালো না, দুপা পিছিয়ে গেল। মাথা নিচু করে রাখা ইরার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। এরপর মৃদু স্বরে বলে, ভালো থাকিস ইরাবতী। কথাটা বলে সাথে সাথে উল্টো ঘুরে বড় বড় পা ফেলে হাঁটতে শুরু করে সৌম্য। চোখ দুটো ভীষণ ঝাপসা থাকে, ভাঙা গলায় বিড়বিড় করে, হৃদয়ের সুপ্ত অনুভূতি বুঝলাম, যে অনুভূতি শুধু তোকেই ঘিরে। অপ্রকাশিত এই অনুভূতির বুক ফেটে প্রকাশ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা হলো, কিন্তু না, বের হতে পারলো না। পুনরায় সেগুলো বুকের ভিতরেই দাফন হলো।
কথাগুলো বলে শার্টের হাতা দিয়ে চোখ মুছল সৌম্য। সারা জীবনে একটুখানি সুখ ভুল করেও তার দুয়ারে আসলো না। আহ, কি জীবন তার। গাড়ির ড্রাইভিং সিটে বসে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলে। রিয়াদ একটা গান চালিয়ে দেয়, যেন তার খুব আনন্দের দিন। ইরা নিজেকে সামলে নিল, হাতের মুঠোয় ধরে রাখা ছোট্ট চাকু মেলে ধরলো, বাঁ হাতে চোখ জোড়া মুছে আর চোখে রিয়াদের দিকে তাকালো। রিয়াদ রাস্তার পাশে গাড়ি সাইড করে ইরার দিকে ফিরতে নেয়। তার আগেই ইরা তার হাতের চাকু এগিয়ে নিয়ে রিয়াদের ঘাড়ে বসিয়ে দেয়। জায়গা মতোই দিয়েছে। রিয়াদ চোখ বড় বড় করে তাকায়। ইরাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। ইরা ফুঁসতে ফুঁসতে বলে, ইশতিয়াক আহমেদের রক্ত আমি। আমার বাবা যে ডালে চলে, আমি সবসময় তার উপরের ডালে চলি। ইশতিয়াক আহমেদের সাথে হাত মিলিয়েছিস তো তোর রক্তের ঝাঁজ কেমন দেখবি না? রিয়াদ নিভু নিভু চোখে তাকায় ইরার দিকে। ইরা রিয়াদকে ছেড়ে তার জায়গায় বসে আঙুল উঁচিয়ে বলে, খুব শখ না আমার স্বামী হওয়ার। সৌম্য শেখ ছাড়া আর কারো ইরাবতীর স্বামী হওয়ার অধিকার নেই, বুঝলি? আমার সৌম্যকে মারবি বলেছিলি না? ইরাবতী থাকতে সৌম্যর গায়ে আঁচও লাগবে না, প্রুফ দিয়ে দিলাম। রিয়াদ চোখ বন্ধ করে নেয়। এরা কথাগুলো বলে তার গলায় পেঁচানো ওড়না দিয়ে নাক মুখ ঢেকে গাড়ি থেকে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় দাঁড়ায়। সৌম্যর কথা মনে আসতেই চোখ জোড়া ভিজে ওঠে। সৌম্যর অসহায়ত্বে ঘেরা কণ্ঠ কানে বাজে। এরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে ফোপানো কণ্ঠে বিড়বিড় করে, তুই কিভাবে ভাবলি সৌম্য আমি অন্য কাউকে বিয়ে করব? তুই আমাকে কখনোই বুঝলি না। ভীষণ ভালোবাসি সৌম্য। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। শিমু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সব কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে ডাইনিং রুমের সোফায় এসে বসেছে। সন্ধ্যার সাথে গল্প করছে। সন্ধ্যা ইশারায় বোঝায় শিমুর বুঝতে একটু সময় লাগে, তবে শিমুর এতেই বেশ ভালো লাগছে। শিমুর কাছে সন্ধ্যাকে তার মতোই লাগছে, চঞ্চল টাইপ, এজন্য বেশি ভালো লাগছে। শিমু সন্ধ্যাকে তার কোচিং এর একটি কাহিনী শোনাতে চায়। শিমু তখন ক্লাস 7-এ পড়তো। সন্ধ্যা আগ্রহী চোখে চেয়ে, শিমু বলতেই পারছে না, বলার আগেই হাসতে হাসতে ঢলে পড়ছে। সন্ধ্যা বোকা চোখে চেয়ে আছে। বেশ কিছুক্ষণ পেরোলেও শিমুর অবস্থা একই রকম দেখে সন্ধ্যা হতাশ হয়। বিরক্ত হয়ে শিমুর হাত ধরে টেনে তুলে শিমুকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে নিলে শিমু কোনো রকমে হাসি আটকে থেমে থেমে বলে, আরে ভাবি, কোথায় নিয়ে যাচ্ছ? সন্ধ্যা পিছু ফিরে ডান হাতের আঙুল দ্বারা মাথা দেখায়, এরপর হাতের ইশারায় বোঝায়, তোমাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি, এসো। সন্ধ্যার কথা শুনে শিমুর মুখ ভোতা হয়ে যায়। মেয়েকে রাগ দেখিয়ে বলে, ধ্যাত, তুমি তো আচ্ছা মজা নাও ভাবি। কাহিনীটা প্রচুর হাস্যকর। তোমাকে বললে তুমিও হাসতে হাসতে পড়ে যাবে। সন্ধ্যা হেসে বোঝায়। তাহলে বলো। ডান দিকে হেলে পড়ার ভঙ্গি করে বলে, আমিও একটু পরে যাই। শিমু হেসে ফেললো সন্ধ্যার কাণ্ডে। আসমানি নন অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। মেয়েটি এই কয়দিন কত শান্ত হয়ে থাকতো, অথচ তার বয়সী একটি মেয়েকে পেয়ে যেন ভেতরের সব চঞ্চলতা উগলে দিচ্ছে সন্ধ্যা। শিমুর মা বলে ওঠে, আপা, সন্ধ্যাকে আমার সাথে নিয়ে যাই, ও শিমুর সাথে থাকলে সব সময় হাসবে। আসমানি নন মৃদু স্বরে বলে, নিয়ে যাস, ওই ভালো থাকলেই আমি ভালো থাকি। শিমুর মা হেসে বলে, আমাদের জান্নাতের মুখে কত মায়া, তাই না আপা? দু বোনে চোখের কোণেই পানি। শিমু সন্ধ্যার হাত ধরে সোফায় বসে, এরপর বলতে শুরু করে, ক্লাস 7-এ যে কোচিং করতাম, সেই কোচিংয়ে কয়েকজন পড়তাম, এই ধরো 10 জনের মতো। স্যারের নাম রাজীব ছিল। তো রাজীব স্যার তখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ম্যাথ করাচ্ছিল। আমরা খাতায় উঠিয়ে লিখছিলাম। স্যার ম্যাথ করা শেষ করে সেই চেয়ারে এসে বসে। আমরা সবাই মনোযোগ দিয়ে লিখছিলাম। হঠাৎই কেমন যেন প্যাপো আওয়াজ শুনতে পাই সবাই। আমি লেখা থামিয়ে স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার আপনার মনে হয় ফোন ভাইব্রেশন হচ্ছে। স্যার কিছু বলল না। দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে নিলে হঠাৎ করে একটা শব্দ হয়। কথাটা বলেই শিমু শব্দ করে হেসে দেয়, সাথে সন্ধ্যা। শিমু কোনো রকমে হাসি আটকে বলে, তারপর বুঝলাম আসলে আমি যা ফোনের ভাইব্রেশন ভাবছিলাম সেটা আসলে রাজীব স্যারের বায়ু দূষণ। সন্ধ্যা হাসতে হাসতে সোফায় আধ শোয়া হয়ে পড়েছে। কোনোদিন এত হেসেছে কিনা মনে পড়ে না। শিমু দাঁত কেলিয়ে হাসে। সন্ধ্যার হাসতে হাসতে নাজেহাল অবস্থা। আকাশ মাত্রই বাড়ি ফিরেছে। ডাইনিং রুম দিয়ে পাশ করে যাওয়ার সময় হাসি শব্দ পেয়ে বাম দিকে ঘাড় ফিরিয়ে তাকায়।
সন্ধ্যাকে এমন পাগলের মতো হাসতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। পাশে শিমুকে হাসতে দেখে বুঝলো এই কোনো কাজ করেছে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ শীতল দৃষ্টিতে সন্ধ্যার দিকে চেয়ে আছে। দুহাত আড়াআড়ি ভাবে গুজে শিমুর উদ্দেশ্যে আকাশ বলে, এখানে কি হচ্ছে? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে, ডান হাতে মুখ চেপে ধরে হাসি আটকায়। শিমু আকাশকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলে, আকাশ ভাইয়া, তোমার বউ হাঁকতে হাঁকতে পাগল হয়ে গেছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মানে? চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, এমনিতেই আকাশের সামনে এমন সিচুয়েশনে পড়ে তার অবস্থা খারাপ, সেখানে এই শিমু তার মান সম্মান খেয়ে দিল। সন্ধ্যা শিমুর পিছে দাঁড়িয়ে শিমুর পিঠে চিমটি কাটে। শিমু পিছনে হাত বুলিয়ে আহ আওয়াজ করে বলে ওঠে, মিস্টেক আকাশ ভাইয়া, এটা হাসতে হাসতে হবে। আকাশ কিছু বলল না। সন্ধ্যা শিমুর পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, সামনে থেকে সরো। শিমু ভ্রু কুঁচকে বলে, কেন? আকাশ রেগে তাকায়। শিমু দ্রুত বলে, সরছি সরছি। বলেই আকাশের সামনে থেকে সরে যায়। আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে এসে মৃদু স্বরে বলে, হাসছিলে কেন? পাশ থেকে শিমু বলে, অনেক হাস্যকর কাহিনী, আমি তোমাকে বলছি আকাশ ভা। আকাশের শক্ত চাহনি দেখে শিমুর কথা থেমে যায়। মেয়েটি হেসে বলে, ভাবির হয়ে হেল্প করে দিচ্ছিলাম আর কি। আকাশ রেগে বলে, বলেছি আমি হেল্প করতে। শিমু মাথা নেড়ে বলে, না মানে আমি একটু। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, এখান থেকে যা, বিরক্ত করিস না। শিমু মুখ ফুলিয়ে বলে, আমি তোমাদের বাড়ির মেহমান। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, যা শরবত বানিয়ে আন, ক্লান্ত লাগছে। শিমুর কোমরে হাত দিয়ে বলে, আমি? আকাশ বিরক্ত হয়ে বলে, না, তোর বেয়াদব ভার্সন শিমু। আকাশের কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে। শিমু মুখ গোমড়া করে তার খালার ঘরের দিকে যায়। তার ছেলের নামে বিচার দিবে, তাকে দিয়ে কাজ করাচ্ছে। পৃথিবীতে সব ভাইরাই মনে হয় এমন, বোনকে দিয়ে শুধু কাজ করানো ধান্দায় থাকে। সন্ধ্যা আকাশের পাশ কাটিয়ে শিমুর পিছু যেতে নিলে আকাশ সন্ধ্যার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমাকে যেতে বলিনি। সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার পানে চেয়ে একটু এগিয়ে এলে সন্ধ্যা পিছু সরে যায়। মেয়েটি ঢোক গিলে আকাশ ডান হাতে বুড়ো আঙুল সন্ধ্যার গালের টোল সৃষ্ট হওয়া জায়গাটিতে রেখে মৃদুস্বরে বলে, আবার হাসো। সন্ধ্যা ঢোক গিলল। জীবনে প্রথম কোনো পুরুষের এমন একটি আঙুলের স্পর্শ পেয়ে সন্ধ্যার পুরো শরীর কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার দিকে আরো এক পা এগিয়ে এসে বলে, হাসো। সন্ধ্যা এলোমেলো দৃষ্টি ফেলে। আকাশ আবারও সন্ধ্যার দিকে এক পা এগিয়ে আসলে সন্ধ্যা দুপা পিছিয়ে যায়। ফলে সোফার সাথে বেঁধে ঠাস করে সোফার উপর পড়ে যায় সন্ধ্যা। আকাশ বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ডান পা ভাঁজ করে সোফার উপর রেখে বাঁ পা মেঝেতে রেখে সন্ধ্যার দিকে ফিরে বসে আকাশ। সন্ধ্যা বুঝতে পেরে দ্রুত সোফা থেকে উঠতে নিলে আকাশ বাঁ হাতে সন্ধ্যার ডান হাত ধরে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে রেগে বলে, পালাচ্ছ কেন? এসব আমি পছন্দ করি না। সন্ধ্যা ঢোক গিলল। এই লোকটার কি হয়েছে? তার সাথে এমন অদ্ভুত বিহেভ করছে কেন? আকাশ আবারও বলে, হাসো। সন্ধ্যা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আকাশকে তার কাছে আপাতত এক অদ্ভুত প্রাণী লাগছে। হুট করে আকাশের এরকম বিহেভ সন্ধ্যার মাথা ঘুরছে। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে তার দিকে ফিরিয়ে শক্ত গলায় বলে, হাসো ইডিয়েট। সন্ধ্যা চোখ বড় বড় হয়ে যায়। এই লোকটা কি পাগল? তাকে ধমকিয়ে বলছে হাসতে। এমন পরিস্থিতিতে তার কান্না পাচ্ছে, সে হাসবে কি করে? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্তি কণ্ঠে বলে, বাংলা বোঝো না? হাসতে বলেছি, হাসো। সন্ধ্যা শক্তি খাটিয়ে সোফা থেকে দাঁড়াতে চায়, কিন্তু তার ডান পা আকাশের বাঁ পায়ের উপরে পড়ে। আকাশ ভ্রু কুঁচকে মাথা নিচু করে সন্ধ্যার পায়ের দিকে তাকায়, এরপর সন্ধ্যার দিকে। সন্ধ্যা ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত আকাশের পায়ের উপর থেকে তার পা সরিয়ে নেয়। বেচারির মুখ কাদো কাদো হয়ে গিয়েছে। আকাশ আবার মাথাটা একটু ঝুঁকিয়ে সন্ধ্যার পায়ের দিকে তাকায়। মেয়েটির পরনে জামা আর প্লাজো। পায়ের গিরা থেকে প্লাজো উপরের দিকে উঠে যাওয়ায় আকাশের নজরে পড়ে সন্ধ্যার পায়ের নুপুর। সন্ধ্যার দিকে চেয়ে প্রশ্ন করে, এই নূপুর কোথায় পেয়েছো? আকাশের হাত এখনো সন্ধ্যার গালে। সন্ধ্যা বোকা চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, মা দিয়েছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। আকাশ ভ্রু কুঁচকে বলে, তাহলে কে দিয়েছে?
তোমার পরিচিত কেউ? সন্ধ্যা এবার চোখের ইশারায় হ্যাঁ বোঝায়। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, ছেলে নাকি মেয়ে? সন্ধ্যা হাতের এক আঙুল দিয়ে প্রথমটা বোঝায়। আকাশ বুঝতে পারে ছেলে, সাথে সাথে রেগে বলে, বেয়াদব মেয়ে, পরপুরুষের জিনিস পায়ে পড়ে থাকতে তোমার লজ্জা করে না? সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। আকাশ নিচু হয়ে সন্ধ্যার ডান পায়ের নুপুর ধরে জোরে টান দিলে ছিঁড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। আকাশের নজর সন্ধ্যার পায়ের দিকে। আকাশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ানোর আগেই সন্ধ্যা এগিয়ে এসে আকাশের হাত থেকে খণ্ডিত নুপুর নিতে চায়। সামান্য ঝুঁকে দু হাতে আকাশের হাতের মুষ্টি খুলতে চায়। আকাশ শক্ত করে হাতের মুঠোয় সন্ধ্যার খণ্ডিত পায়েল ধরে রাখলো। সন্ধ্যা দু হাতে আকাশের হাতের মুঠো খুলতে চায়, কতগুলো খামচিও দিয়ে দিয়েছে। আকাশ শক্ত চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা ব্যর্থ হয়ে আকাশের দিকে ভেজা চোখে তাকায়। সন্ধ্যা ভেজা চোখে চোখ পড়লে আকাশের দৃষ্টি শিথিল হয়। সন্ধ্যা দু হাত জমা করে রিকোয়েস্ট করে তার নুপুর দিয়ে দেওয়ার জন্য। আকাশ তার মুঠো করা হাত শিথিল করে। সন্ধ্যা আকাশের হাত থেকে তার দ্বিখণ্ডিত নুপুর এক প্রকার ছিনিয়ে নেয়। এরপর উল্টো ঘুরে যেতে নিলে আকাশ দাঁড়িয়ে সন্ধ্যার হাত টেনে ধরে, রাগান্বিত স্বরে বলে, কার জন্য কাঁদছো তুমি? সন্ধ্যা হাত মুচড়ায়। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কে দিয়েছে এটা? সন্ধ্যা অসহায় চোখে তাকালে আকাশ সন্ধ্যার হাত ছেড়ে দেয়। সন্ধ্যা সোফার উপর আকাশের ফোন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ফোনটি হাতে নেয়। এরপর ফোন আকাশের দিকে এগিয়ে বোঝায় লক খুলে দিতে। আকাশ বুঝতে পেরে তার ফোনের লক খুলে দিল। সন্ধ্যা আকাশের ফোনে কিছু টাইপ করতে শুরু করে। প্রায় মিনিট তিনেক সময় নেয় সন্ধ্যা। এরপর ফোনটি আকাশের সামনে ধরলে আকাশ পড়তে শুরু করে। আমার ভাইয়া আমাকে রূপার পায়েল বানিয়ে দিয়েছিল, বুঝেছেন? আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললেন কেন? আপনার জিনিস তো নেই আমি। ভাইয়া কত ভালোবেসে বানিয়ে দিয়েছে জানেন? জানবেন কি করে? পারেন তো শুধু কারণ ছাড়া মানুষকে লোভী বানাতে। যারা যেমন তারা অন্যকে তেমনই বলে। নিজে লোভী বলেই আমাকে লোভী বলেছিলেন। আপনি হলেন মেয়ে লোভী। মেয়ে দেখলেই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকেন, লোভী কোথাকার। লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গেলে আকাশের ফোন সোফার উপর ছুঁড়ে ফেলে দৌড় দিতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি বললে? সন্ধ্যা ডান হাত মুখে দিয়ে ইশারায় বোঝায়। আপনি বাংলা পড়তে পারেন না? মূর্খ নাকি? আকাশ চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণ বেয়াদব মেয়ে ভাবা যায়। এতদিন সে একে কত অবলা মেয়ে ভাবতো। সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলে, ইডিয়েট, আমি কোনো মেয়ের দিকে তাকাই না, বুঝতে পেরেছো? সন্ধ্যা বিরক্ত হলো। তাকে দেখলেই তাকিয়ে থাকে, আবার বলছে কারো দিকে তাকায় না। আকাশের হাত শিথিল হলে সন্ধ্যা তার ঘরের দিকে দ্রুত পায়ে চলে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে দেখলো সোফার উপর তার ফোন নিয়ে কাউকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথে চিৎকার করে বলে, আমার ডিভোর্স পেপার আসে না কেন? এদিকে এক বেয়াদব মেয়ে আমার পাশে ঘুরঘুর করছে, একে নেওয়া যাচ্ছে না। কোনো মাস্টার অপেক্ষা করতে পারবো না। এক সপ্তাহের মধ্যে যদি আমার বাড়ি ডিভোর্স পেপার না আসে তাহলে তোকে পিস পিস করে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো বলে রাখলাম। ওপাশ থেকে অরুণ ভ্রু কুঁচকে বলে, আমাকে তোর কোন দিক থেকে উকিল মনে হচ্ছে? আমি হলাম কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আকাশ বিরক্ত হয়ে বলে, তুই কোত্থেকে এলি? অরুণ হতাশ কণ্ঠে বলে, মাটির তলা থেকে। সমস্যা কি তোর? বউটাকে মানছিস না কেন? কারণ ও বেয়াদব। অরুণ চোখ ছোট ছোট করে বলে। আদা বলি হলে মানতি? আকাশ বিরক্ত হয়। সামনে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। চোখ দুটো ভেজা মনে হলো। আকাশ পাত্তা দিল না। এরকম বেয়াদব মেয়েকে তার সহ্য হয় না। তার পিছে কত মেয়ে ঘুরঘুর করতো, সে অ্যাভয়েড করতো। আর এই মেয়ে সরাসরি তাকে মেয়ে লোভী বানিয়ে দিল। সন্ধ্যার দিকে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে রেগে বলে, ডিভোর্স পেপার ছাড়া আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে আমি তোর ডিভোর্স পেপার কই পাবো? আকাশ শক্ত কণ্ঠে বলে, সেটা তুই জানিস। বলেই খট করে কল কেটে দেয় আকাশ। এরপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশের চিৎকারে আসমানি নয়নের ঘর থেকে সবাই বেরিয়ে আসে। আকাশে বলা কথাগুলো শুনেছে। আসমানি নয়ন চুপচাপ দেখলো আকাশকে। শিমুর মা এগিয়ে এসে বলে, আকাশ, তুমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে পারবে না। আকাশ পিছু ফিরে রেলিং এর সাথে হেলান দিয়ে বলে। কেন? আকাশের খালা রেগে বলে, আমি বলছি তাই। আকাশ গম্ভীর গলায় বলে,
তুমি বলতে থাকো, আমি সময় মতো ডিভোর্স দিয়ে দিব। কথাটা বলে উপরে উঠতে থাকে। দুবোন হতাশ চোখে আকাশকে দেখলো। শিমু মাথা চুলকায়। আকাশ ভাইয়া সন্ধ্যা ভাবিকে ডিভোর্স দিবে? ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। সে এসব কিছু জানতো না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের ভেতর গিয়ে দরজা বেরিয়ে দেয়। ডান হাতে দ্বিখণ্ডিত নূপুর দু হাতের মাঝে মেলে ধরে। আকাশের কথাগুলো মনে পড়লে সন্ধ্যা নিজের উপর বিদ্রুপ হাসে। চোখ জোড়া ভিজে ওঠে। ডিভোর্স তার ভাগ্যে লেখা আছে। এটা তো বিয়ের দিন রাতেই বুঝেছিল। তবুও কেন যেন মন খারাপ লাগে। একজনের সাথে বেঁধে গিয়েও আবার আলাদা হয়ে যাওয়া। সন্ধ্যার বুক ভার হয়। সৌম্যর আদর মাখা ডাক কানে বাজে। বনু, এই যে নূপুরটি। সৌম্য তাকে এনে দিয়েছিল। সন্ধ্যা তখন ক্লাস 8-এ পড়তো। গ্রামে তার এক বান্ধবী ছিল। পায়ে নূপুর ছিল দুটি। সন্ধ্যার ভীষণ ভালো লাগে নূপুর। সে তার বান্ধবীর কাছে নূপুর যারা চাইলে সে সন্ধ্যাকে পড়তে দিয়েছিল। সন্ধ্যা পায়ে নূপুর পরে সে কি উচ্ছলতা! বেশ অনেকক্ষণ দৌড়ায়। এরপর তার বান্ধবীকে নূপুর জোড়া ফেরত দিতে আসলে দেখে একটি পায়ের নূপুর নেই। সন্ধ্যা ঢোক গিলে। তার বান্ধবী ব্যাপারটি বুঝতে পেরে সন্ধ্যাকে যা নয় তাই বলেছিল। তার মা নেই, বাবা থেকেও নেই, বাবা কেন তাকে দেখতে পারে না, আরো কত কথা। সন্ধ্যা অবাক হয়ে শুধু তাকিয়েছিল। তখনই সেখানে তার ভাই সৌম্য এসে যখন কাহিনী জানলো, তখন সৌম্য অনেকটা সময় নিয়ে খুঁজে খুঁজে সেই মেয়ের নূপুর এনে ফিরিয়ে দিয়েছিল। এরপর সন্ধ্যা চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে নিয়ে বলেছিল, বনু, একদিন তোকে এর চেয়েও অনেক দামি নূপুর এনে দেবো, দেখিস। সৌম্য সত্যই 1 বছরের মাথায় তার জন্য রূপার নূপুর এনেছিল। তার পায়ে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। সন্ধ্যা গল্পে শুনেছে প্রেমিকেরা প্রেমিকাদের নূপুর পরিয়ে দেয়, কিন্তু তার ভাই বাইরে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে তার জন্য যত্ন করে ভালোবেসে এই নূপুর বানিয়ে এনেছিল। সন্ধ্যাকে ডেকে বলেছিল, বনু, তোর খুব পছন্দ একটি জিনিস এনেছি আজ। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। সৌম্য ঘেমে নিয়ে একাকার হয়েছিল। সন্ধ্যা সৌম্যকে ঠেলছিল ফ্রেশ হওয়ার জন্য। তারপর সব নিবে। সৌম্য শোনেনি। সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার পায়ে নূপুর পরিয়ে দিয়ে মাথা উঁচু করে বলেছিল। এবার হেঁটে দেখাতো বনু। সন্ধ্যা পাজামা উঁচু করে নূপুর দুটো দেখে বিস্ময় চোখে তাকিয়েছিল সৌম্যর দিকে। হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে ফুপিয়ে উঠেছিল। সৌম্য ব্যথিত স্বরে বলেছিল, কাঁদছিস কেন বনু? সন্ধ্যা চোখ মুছে ইশারায় বুঝিয়েছিল। কারণ আপনি বেস্ট ভাইয়া। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। দু হাতের মুঠোয় থাকা পায়েল ভিজে একাকার হয়। খুব মনে পড়ছে সৌম্য ভাইয়াকে। এই তো তার ভাইয়ের একটুখানি স্মৃতি। লোকটি কিভাবে ছিঁড়ে ফেললো। পা ছিলে গিয়েছে। সন্ধ্যা ওসব গায়ে মাখলো না। তার তো এই নূপুরটার জন্য দম আটকে কান্না আসছে। লোকটি তার ভাইয়ের জিনিস ছিঁড়ে ফেললো, অথচ একটুও অনুতাপ নেই। উল্টো তাকে ডিভোর্স দিতে পারছে না বলে কত রাগ। ডিভোর্সের কথা ভেবে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হলো। সৌম্য রাস্তার ধার দিয়ে হাঁটছিল, মুখে মলিনতার ছোঁয়া। ইরার নীরবতা সৌম্যর বুকে ছুরির ন্যায় আঘাত করেছে। তার ইরাবতী অন্য কারো, কি করে মানবে সৌম্য? হঠাৎই তার সামনে কারো স্থির দুটো পা দেখে সৌম্য দাঁড়িয়ে যায়। মাথা উঁচু করলে ইরার বাবাকে দেখে ভ্রু কুঁচকে যায় তার। লোকটি সৌম্যর কাঁধে হাত দিয়ে বলে, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, 5 মিনিট সময় দাও। সৌম্য কি বলবে বুঝলো না। সম্মতি না দিলেও না করতে পারলো না। ইশতিয়াক আহমেদ সৌম্যকে নিয়ে একটি ক্যাফেতে বসে। হালকা কিছু অর্ডার করে ভদ্রলোক। সৌম্যর বদনে চিন্তার ভিড়। ইশতিয়াক আহমেদ সৌম্যর দিকে চেয়ে ভাবনায় ব্যস্ত। কয়েকদিন আগে সৌম্যর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারে সন্ধ্যার কথা। প্রথমে আকাশ ইরাকে বিয়ে করতে রাজি ছিল, এরপর রাজি নয়। কারণ হিসেবে বুঝলো সৌম্যর বোন সন্ধ্যা। তখন থেকে তার মেজাজ পুরো বিগড়ে আছে। এক ভাই তার মেয়েকে দখল করে বসে আছে, আরেক বোন আকাশের জীবনে চলে এসেছে। দু ভাই বোন তার প্ল্যান পুরো মাটি করে দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছে আকাশ তার ডিভোর্সের সব ব্যবস্থা করছে। সময় লাগছে একটু, এজন্য কিছুটা শান্ত আছে সে। ভাবনা রেখে মৃদু হেসে বলেন, তা কোথায় আছো? সৌম্য মৃদু স্বরে জানায়, ভালো। ইরার বাবাকে পাল্টা জিজ্ঞেস করলে ভদ্রলোক শব্দ করে হেসে ফেলে। সৌম্য ভ্রু কুঁচকে তাকায়। সে হাসির কিছু বলেছে বলে তো মনে হয় না। ইরার বাবা হাসি থামিয়ে বলে, একটু বেশি ভালো ছিল তাই হাসি থামছে না, বুঝলে? সৌম্য বিরক্ত হলো, তবে কিছু বলল না। ইরার বাবা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে সৌম্যর দিকে তাক করলে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়।
স্ক্রিনে সন্ধ্যার সেসব পিক যেসব তাকে প্রতিদিন নিয়ম করে পাঠানো হতো। সৌম্য গলা শুকিয়ে আসে, কাপা কণ্ঠে বলে, আমার বোনু কোথায়? ইশতিয়াক আহমেদ টেবিলের উপর ফোন রেখে হাসে। সৌম্য হঠাৎই রেগে বলে, আপনি আমার বোনকে কোথায় রেখেছেন বলুন? ভদ্রলোক ভ্রু কুঁচকে বলে, আমি তোমার বোনকে বিয়ে দিয়েছি তাই নাকি? তোমার পরিবারে বিয়ে দিয়েছে, আমার চেয়ে তো তাদের ভালো জানা কথা। সৌম্য শান্ত হলো। ইরার বাবা ভুল কিছু তো বলেনি। অতঃপর বলে, আপনি আমাকে আমার বোনুর পিক ভিডিও পাঠাইতেন তাই না? ইশতিয়াক আহমেদ হেসে বলে। বুদ্ধিমানের ছেলে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, আমার বোনু কোথায় আঙ্কেল, প্লিজ বলুন। ইশতিয়াক আহমেদ হঠাৎই মুখ গম্ভীর করে ফেলে, শক্ত গলায় বলে, আমার মেয়ে থেকে দূরে থাকবে। সৌম্য কি বলবে বুঝলো না। সে একটু আগেই ইরার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ইরা তো বিয়ে হয়ে গিয়েছে। ঢোক গিলে বলে, আমি বিবাহিত মেয়েদের পিছু নেই না আঙ্কেল। ইশতিয়াক আহমেদের কপালে ভাঁজ পড়ে। সৌম্য আবারও অনুরোধের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন আমার বোনটা কোথায়? ভদ্রলোক হেসে বলে, বলবো বলবো, তার আগে আমার মেয়ের থেকে দূরে থেকে প্রুফ দাও। নিজের থেকে অ্যাভয়েড করে প্রুফ দাও। এর বিপরীতটা করলে তোমার বোনের খোঁজ পাওয়া তো দূরে, সে এই দুনিয়ায় বেঁচে থাকবে না, বুঝলে? সৌম্যর চোখে মুখে ভীতি। সে ইরার বাবাকে কয়েকবার দেখেছিল। উপর থেকে ভদ্রলোককে দেখে ভীষণ সাদাসিধে লাগে, অথচ ভেতরটা কত নোংরা হলে এই কথা বলতে পারে। তার বোনটা না বাঁচলে সে কি করে বাঁচবে? এই দুনিয়ায় ওই একটা বোন ছাড়া আর কেউ যে নেই তার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনার সব কথা শুনবো আঙ্কেল, প্লিজ বলুন আমার বোনু কোথায়? ইশতিয়াক আহমেদ হেসে বলেন, এই শহর ছাড়তে হবে, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে, নয়তো তোর বোনের লাশ তোমাকে উপহার দেব। আমার আবার এরকম উপহার দিতে বেশ ভালো লাগে। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করলো। ইচ্ছে করলো এই লোকটার গলা কেটে একে লাশ বানিয়ে দিতে। তার কলিজার টুকরো বোনের দিকে হাত বাড়ায়, কিন্তু সৌম্য তার সব রাগ গিলে নিল। রাগ দিয়ে সব হয় না, ক্ষমতা লাগে, যা সৌম্যর নেই। কিন্তু তার সামনে বসায় লোকটার ক্ষমতা অনেক। সৌম্য জানে। ব্যথিত স্বরে বলে, এই শহর ছেড়ে দেবো আঙ্কেল, আপনাকে কথা দিচ্ছি। আমি আমার বোনটার খোঁজ দিন শুধু। ইশতিয়াক আহমেদ একটি চেক সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, 15 লাখ টাকা চেক, এইটা রাখো। সৌম্য অবাক হয়ে বলে, কিসের জন্য? আমার মেয়ের থেকে দূরে থাকবে, তার পারিশ্রমিক। কথাটা শুনে সৌম্য রেগে যায়। শক্ত কণ্ঠে বলে, আমি আপনার মেয়ে থেকে দূরে থাকবো, এর বিনিময়ে এক পয়সাও লাগবে না। ইরার বাবা হেসে বলে, শুধু এই জন্য দিচ্ছি না, তোমার বোনকে পেতে চাইলে এই টাকা লাগবে, তোমাকে হেল্প করছি। সৌম্য অবাক হয়ে বলে, কেন? গেলেই বুঝতে পারবি। সৌম্য রেগে বলে, কোনো টাকা লাগবে না, আমার বোনকে কিভাবে আনতে হবে আমি সৌম্য শেখ তা জানি, আপনি শুধু ঠিকানাটা বলুন। ইরার বাবা হেসে বলে, বেশ তেজ আছে তোমার, এমন ছেলেকে আমার ভাল লাগে, কিন্তু পকেট ফাঁকা হলে তখন তাদের গুনার সময় হয় না। সৌম্য বিদ্রুপ হেসে বলে, আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষ সামান্য কয়টা টাকার জন্য এই সৌম্য শেখকে শুনুন, তা আমি চাই না, বরং গর্ব করি আমাদের থেকে দূরে থাকতে পেরে। ইরার বাবা রেগে তাকায় সৌম্যর দিকে, শক্ত করে বলে, তোমার বোনকে পাওয়ার শখ নেই নাকি? সৌম্য নিজেকে শান্ত করে বলে, আমার বোনের খোঁজ দিন, আমি তো বললাম আপনার মেয়ের আশেপাশে যাব না। ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে বলেন, এক সপ্তাহ পর এই ক্যাফেতে একবার আসবে, সেই দিন তোমার বোনকে খুঁজে পাবে। এই কয়দিন প্রুফ দাও, আমার মেয়ে থেকে দূরত্ব রাখো, দেখি কতটা সফল হও। আমার মন মতো হলে তোমার বোনকে খুঁজে পাবে, নয়তো লাশ। কথাটা বলে 15 লাখ টাকার চেক সৌম্যর বুক পকেটে রেখে উল্টো ঘুরে যেতে নিলে সৌম্য ইশতিয়াক আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে চেকটি বের করে ইশতিয়াক আহমেদের পকেটে ঢুকিয়ে হেসে বলে, আমি মধ্যবিত্ত হতে পারি, কিন্তু উচ্চবিত্ত যেমন আপনার মতো লোভী নই। ইশতিয়াক আহমেদ রেগে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, বোনের জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও পারবো। আপনার মেয়ে আমার কাছে আসলে অ্যাভোয়েটের উপর পিএইচডি করে ছেড়ে দেব, বিনিময়ে
এক সপ্তাহ পর আমি আমার বোনের খোঁজ নিতে এখানে আসবো। আসছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো বলে সৌম্য জায়গাটি প্রস্থান করে। ইশতিয়াক আহমেদ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গত 2 ঘন্টা যাবৎ ইরা সৌম্যর বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সৌম্যর ঘরে তালা দেওয়া, কাউকে জিজ্ঞেস করলেও কেউ বলতে পারে না। এরা রাস্তার পাশে এপাশ ওপাশ পায়চারি করলো, হাঁটাহাঁটি করলো, আবার বসে বসে অপেক্ষা করলো। না, সৌম্যর কোনো খবর নেই। এরা সৌম্যর জন্য রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলো। ফোনে কল দিয়েছে, বারবার ফোন বন্ধ পাচ্ছে। জায়গাটি ফাঁকা হতে শুরু করেছে। একা একটি মেয়ে আর কতক্ষণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কতজন বাঁকা চোখে তাকালো, এরা তবুও দাঁড়িয়ে রইল। আরো 1 ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু সৌম্যর খোঁজ নেই। এরা ঝাপসা চোখে রাস্তার অপর পাশে পুরনো বাড়িটার দিকে তাকায়। জায়গাটি একদম নির্জন হয়ে গিয়েছে। এরা দীর্ঘশ্বাস ফেলল। এখানে আর থাকা যাবে না, জায়গাটি একদমই সেফ নয়। জায়গায় জায়গায় ছেলেদের আড্ডা বসেছে। এইটুকু সময়ের মধ্যেই এরা শেষবার সৌম্যর বাড়িটার দিকে দৃষ্টি রাখে, এরপর উল্টো পথ ধরে। এই শুনশান রাস্তাটি থেকে বের হতে হবে তার। পিছন থেকে পায়ের শব্দে পেয়ে এরা একবার পিছু ফিরল। ঢুলতে ঢুলতে কয়েকজন তার দিকেই আসছে। এরা ভয় পেয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে ওঠে। পিছনে তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে একটি বিকাশের দোকানে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রায় 10,000-এর মতো টাকা ওঠায়। এরপর আশেপাশে খুঁজে একটি হোটেল পেলে 1 রাতের জন্য একটি রুম ভাড়া নেয়। উদ্দেশ্য কালকে সকাল সকাল আবারও সৌম্যর খোঁজে আসবে। হয়তো আজ কোনো পরিচিত বাড়িতে গিয়েছে। তবুও চিন্তা হয়, তার বিয়ে হয়েছে ভেবে সৌম্য খুব কষ্ট পাচ্ছে। এরা জানে। এরা চাতক পাখির ন্যায় মেন রাস্তার ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু সৌম্য যে নেই। ঝাপসা চোখ জোড়া মুছে ভেতরে চলে যায়। ইশতিয়াক আহমেদ বাড়ি ফিরলে ইরার মা হন্তদন্ত হয়ে এসে বলে,